মুন্সিগঞ্জের সিরাজদিগান থানায় একটি জেনারেল ডায়েরি বা জিডি করতে গিয়েছিলেন একজন যুবক। ওই যুবকের নাম হলো সালমান কবির। তিনি তার পাসপোর্ট হারিয়ে গিয়েছিল এবং সেই কারণেই একটি জিডি তিনি করতে গিয়েছিলেন ওই থানায়। সেখানে একজন এএসআই বা সহকারী উপপরিদর্শক, ওনার নাম হলো মাহফুজুর রহমান, তার কাছে তিনি গিয়েছিলেন জিডিটি করতে। তো সেই এএসআই ওই যুবককে সালমান কবিরকে জিজ্ঞাসা করছিলেন যে তার পাসপোর্টটি আসলে কিভাবে হারিয়েছিল। তখন সালমান কবির বলছিলেন যে তিনি যখন ঢাকার পল্টন থেকে বাসে করে তিনি মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলেন তখন তার পাসপোর্টটি হারিয়ে যায়। তো তখন ওই পুলিশের সদস্য এএসআই তাকে বলছিলেন যে আপনি এই জিডিটি আসলে যেখানে হারিয়েছে আপনার পাসপোর্ট সেখানে চলে যান, পল্টনে চলে যান, সেখানে গিয়ে জিডিটি করেন, এখানে আসলে হবে না, সিরাজদিগান থানায় হবে না। পরবর্তীতে ওই যুবক সালমান কবির তিনি ওই এএসআইকে অনুরোধ করেন যে তার জিডিটি যেন করা হয়। তো তখন ওই এএসআই তিনি বললেন যে 3 প্যাকেট সিগারেট তাকে দেওয়ার জন্য, তাহলে তিনি জিডিটি করবেন, অথবা 3 প্যাকেট সিগারেট যদি তিনি না দেন তাহলে 3 প্যাকেট সিগারেটের যে দাম সেই দামটা যেন তাকে দিয়ে জিডির কপিটি যেন তিনি নিয়ে যান। এখন প্রশ্ন হলো এই যে জিডি করতে কি আসলে কোনো টাকা লাগে কিনা। দেখুন, জিডি একটি একজন মানুষের বা একজন নাগরিকের তার আইনি অধিকার, এবং রাষ্ট্র তাকে সেই অধিকার বিনামূল্যেই দিচ্ছে। সেই জায়গা থেকে জিডি করতে কোনো টাকা লাগে না। বাংলাদেশের বহু মানুষ মনে করে জিডি করতে টাকা লাগে। আমি আপনাদেরকে বলছি জিডি করতে কোনো টাকা লাগে না। এখন ওই যে এএসআই তিনি যেটি বলছিলেন যে আপনার জিডিটি এইখানে হবে না, যেখানে হারিয়েছে সেই থানায় যান, তিনি যদি সেটুকু বলেও ক্ষান্ত দিতেন, যদি টাকা পয়সা না নিতেন তাহলে মানা যেত। কিন্তু তিনি তো আসলে সেটিকে অজুহাত ধরেছিলেন যে এই অজুহাতটুকু যদি আমি দেই তাহলে তার কাছ থেকে টাকা খসানো যাবে। সেই জায়গা থেকে তিনি 1200 টাকা সিগারেট তিনি নিয়েছেন। ওই যুবক যেটি বলছেন যে 1200 টাকার বিনিময়ে তিনি 3 প্যাকেট সিগারেট দোকান থেকে কিনে ওই এএসআইকে তিনি দিয়েছিলেন। যদিও এই এএসআই তিনি ওশিয়ার কথা বলতে রাজি হননি প্রথমে, পরবর্তীতে এই রিপোর্টের ঢাকা পোস্টের যে রিপোর্টটি আমি আপনাদেরকে দেখালাম, এই প্রতিবেদক যখন তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তখন ওই এএসআই এই রিপোর্টারকে বললেন যে থানায় যাওয়ার জন্য। এবং এখানে এই রিপোর্টে আরও 2 জন ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে। তারা বললেন যে তারা ব্যবস্থা নেবেন যদি এই ধরনের কোনো এলিগেশন বা এর যদি তদন্ত সাপেক্ষে যদি হয় প্রমাণ পাওয়া যায়। এখন বিষয় হলো এই যে দেখেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যে মানুষজন করেছে এর পরবর্তীতে কিন্তু অনেক সংস্কার কার্যক্রম হচ্ছে, যেখানে পুলিশ সংস্কার কার্যক্রমও কিন্তু হচ্ছে। তো সেই জায়গা থেকে জনমানুষের বা গণমানুষের বা ছাত্র জনতার আকাঙ্ক্ষা রয়েছে যে পুলিশের মধ্যে সংস্কার হোক, এবং পুলিশের বিরুদ্ধে যে ম্যাসিভ আকারে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, তারপরে নির্যাতনের অভিযোগ ওঠে, সেই জায়গা থেকে কিন্তু জনমানুষের খুব রয়েছে। এখন পুলিশ যদি এইভাবে গতানুগতিকভাবে পূর্বের মতো তারা যদি এইভাবে ঘুষ বাণিজ্য করতে থাকে, সেটা কিন্তু তারা কোনোভাবেই মানুষের আস্থা কিন্তু অর্জন করতে পারবে না। এখন আমরা দেখছি যে আইজিপি বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে তারা জনমানুষের আস্থা অর্জন করতে চান। যদি জনমানুষের আস্থা অর্জন করতেই চান তাহলে আপনাদেরকে জিরো টলারেন্স নীতিতে অবলম্বন করতে হবে। যে যদি কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায় যে তিনি ঘুষ নিয়েছেন বা নির্যাতন করেছেন, সেই জায়গা থেকে আমি মনে করি যে তাকে দ্রুততম সময়ের মধ্যে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কার অবশ্যই করা উচিত। কেননা আপনারা দেখেন যে প্রান্তিক পর্যায়ে বহু মানুষ রয়েছে যারা অনেক সময় জিডি করতে গেলে ভয় পায় যে থানায় যাচ্ছি কি না কি হবে, বা অনেকে মনে করে যে পুলিশের কাছে যেহেতু যাচ্ছি কিছু টাকা পয়সা দিতেই হবে। আপনারা জানেন যে এই যে পাসপোর্টের যে ভেরিফিকেশন, যদি এখন অন্তর্বর্তী সরকার উঠিয়ে দিয়েছে, কিন্তু আগে যারা পাসপোর্ট ভেরিফিকেশন করেছেন বা পাসপোর্ট করেছেন তারা আপনারা দেখবেন যে বহু মানুষে কিন্তু তারা বলবেন যে তারা পাসপোর্ট করতে গিয়ে তাদেরকে পুলিশকে 500, 1000 টাকা বা 2000 টাকা বা 3000 টাকা দিতে হয়েছে। এখন সেই পূর্বের অবস্থায় যদি এরকম হয়ে থাকে যে জিডি করতে গেলেও টাকা দিতে হয়, তাহলে কিন্তু পুলিশ কখনোই মানুষের আস্থা অর্জন করতে পারবে না। একজন পুলিশ সদস্য, তাকে রাষ্ট্র, তিনি রাষ্ট্রের কর্মচারী বা কর্মকর্তা, তাকে রাষ্ট্র তার ব্যয়ভার বহন করছে, তার যে চাকরির খরপোশ দিচ্ছে এবং বেতন পাচ্ছেন তিনি, তারপরেও এই রাষ্ট্রীয় সুবিধাগুলো নিয়ে তিনি যদি এটাকে ব্যবসায় রূপান্তর করেন তাহলে এগুলো আসলে মানা যায় না। রাষ্ট্র অন্তর্বর্তী সরকার আমি মনে করি যে এই সব ক্ষেত্রে
পুলিশের যেসব উইংগুলো রয়েছে সেখানে কড়াভাবে নির্দেশ দেওয়া উচিত যে নাগরিকদের আইনি সুরক্ষা বা নাগরিকদের সেবা যদি তারা দিতে না পারেন এবং যদি সেই একটা ভয়ের কাজ করে নাগরিকদের মধ্যে বা মানুষের মধ্যে যে পুলিশের কাছে গেলে তারা টাকা দেবে করে কিনা বা পুলিশের কাছে গেলে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হয় কিনা, তাহলে আমি মনে করি না যে এই ধরনের কোনো সংস্কার আসলে আদৌ কোনো কাজে লাগবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে বহু পুলিশ সদস্য রয়েছেন যারা কোনো ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত নন, কিন্তু দুষ্টু প্রকৃতির লোক যদি দুই একজনও কোনো একটা সার্ভিসে থাকে তাহলে এর বদনাম কিন্তু পুরো বাহিনীকে নিতে হয় বা বাহিনীর উপরও কিন্তু ছাপ পড়ে, কারণ সবাই কিন্তু একটা ইউনিফর্ম পরে কিন্তু কাজ করে। তো সেই জায়গা থেকে পুলিশ সদস্যরা আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে এটুকুই আপনাদের প্রতি প্রত্যাশা। ভালো থাকবেন সবাই।